আসসালামু আলাইকুম। চেঞ্জ মেকার একাডেমি থেকে বাংলার দ্বিতীয় পত্র নিয়ে আমি দীপ খন্দকার আছি আপনাদের সাথে। তো আপনারা বলেন যে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ গুলো আমাদের অনেক কঠিন লাগে, অনেক কঠিন লাগে। আসলে কঠিন না, এগুলো আমরা কঠিন ভাবলেই কঠিন। হ্যাঁ, আপনারা একটু অবশ্যই খাতা কলমটা নিয়ে সামনে বসেন, খাতা কলম নিয়ে বসেন। তো আজকে আমি আপনাদেরকে পড়াবো বাংলা বানানের নিয়ম, যে বানানোর নিয়মটা আমাদের 2 নংয়ের মাঝে আসে। প্রথমে আসে উচ্চারণের নিয়ম, 2 নংয়ে আসে বাংলা বানানের নিয়ম, 3 নংয়ে আসে ব্যাকরণিক শব্দ শ্রেণী। তো আমরা আজকে আপনাদের বাংলা দ্বিতীয় পত্রের বাংলা বানানের নিয়মটা, কিছু নিয়ম দেখাবো। আমার কাছে প্রায় 15টা নিয়মের মতো আছে। আমার কাছে প্রায় 15টা নিয়মের মতো আছে। এই 15টার মাঝে আজকে আমি 5টা নিয়ম আপনাদেরকে দেখাবো। যে 5টা, আশা করি যে 15টা নিয়মের ভিতরে আমাদের বাংলা নিয়মগুলো শেষ হয়ে যাবে এবং 100% আমাদের কমন পড়বে। তো আপনারা একটু খাতা কলমটা নিয়ে সামনে বসি এবং আমি যেগুলো বোঝাচ্ছি আমাদের নিয়মগুলো একটু খাতায় তুলে রাখবো, আমরা যেন পরবর্তী সময় বাসায় বসে বসে রিভিশন দিতে পারি। এবং যদি আমরা না বুঝি আমরা ক্লাসগুলো আবার দেখবো। তো 5 মিনিট সময়, 5 মিনিট মধ্যে 5টা রুলস আমি কমপ্লিট করব। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকেন। দেখেন এখানে বাংলা বানানের নিয়ম। আমাদের প্রথম নিয়মটা কি আছে? প্রথম নিয়মে কি বলছে? রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। রেফ কি আমরা চিনি না? রেফ, এই চিহ্নটা কি হচ্ছে? শব্দের উপরে কি আছে? এই যে একটা রেফ, শব্দের উপর এই চিহ্নটাকে কি বলে? রেফ বলে। হ্যাঁ, তাহলে দেখো রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে কি? তোমার দুটি। দ্বিত্ব মানে কি? দুটি। হ্যাঁ, যেটার উপর দ্বিত্ব মানে হচ্ছে দুটি। তো এদিকে একটু শুদ্ধ শুদ্ধ বানানগুলো লেখো। আমাদের এখানে শুদ্ধ বানান এবং কি অশুদ্ধ এবং শুদ্ধ বানান গুলা দেওয়া থাকবে। অশুদ্ধ গুলা কি কি একটু খেয়াল করবা সবাই। দেখো এখানে কি লেখা আছে? কার্য। কার্য, এখন কার্যের উপরে কি আছে? রেফ আছে। এখন নিচে একটু খেয়াল করে দেখো, এখানে জ আছে এবং কি জ ফলা আছে। তো নিয়ম কি বলা ছিল? যে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। মানে কি? তোমার ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না রেফ থাকলে, রেফের পরে থাকলে। দেখো কার্য, তো এখানে কি আছে? জ হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ এবং জ ফলা হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ। তো কোথায় আছে যে রেফের পরে ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না? তো এই শুদ্ধ বানান দেখতে দেখো, এই যে এখানে দেওয়া আছে কি? কার্য। এখানে কি আছে? কার্য। এখানে কি জ ফলা আছে? এই যে রেফের উপরে শুধুমাত্র একটা জ আছে। তার মানে কি হলো? অশুদ্ধ বানান হচ্ছে কার্য, এখানে বলছে কার্য। আচ্ছা, পরের নিয়মটা দেখো, এখানে কি বলা আছে? সৌন্দর্য এবং সৌন্দর্য। আমরা কি বলছি? যে রেফের পর ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। দেখো সৌন্দর্য, এই যে কি রেফ, রেফ পাইছি? হ্যাঁ, রেফ পাইছি। তারপর কি একটা জ আছে, একটা জ পাইছি। আবার কি বলছি? জ ফলাও পাইছি। তাহলে কি হলো? দুইটা পেয়ে গেছি আমরা। না, দুইটা তো হবে না, আমাদের একটা লাগবে। তো এখানে দেখো সৌন্দর্য, উপরে রেফ আছে, এখানে কি আছে? ঝ আছে। তাহলে শুদ্ধ বানানটা হচ্ছে সৌন্দর্য। আমরা আরেকটা দেখি, দেখো কি লেখা আছে? সূর্য। সূর্য। আচ্ছা, কি বলেছে? যে রেফের পরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না। উপর তো একটা রেফ আছে ভাই, এখন এখানে জ আছে বা জ ফলা আছে, দুইটা তো হবে না। তাহলে শুদ্ধ বানানটা একটু খেয়াল করো, সূর্য। এই যে দেখুন কি বলা আছে? কর্তন। এটা কি আছে? কর্তন। দেখো কর্তন, এখানে কি রেফ আছে। হ্যাঁ, ত ব্যঞ্জন বর্ণে দেখো ত। ত এটা কি হচ্ছে? তোমার তয় তো, কর্তন হচ্ছে তয় তো। কিন্তু আমার তো রেফের পরে দুইটা বানান হবে না, আমাদের দুইটা শব্দ হবে না। এই জন্য কি হচ্ছে তোমার? দেখো কর্তন। তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তোমরা একটু এটা বাসায় প্র্যাকটিস করে নিও, যে কার্যালয়, কার্যালয়, ঐশ্বর্য, ঐশ্বর্য, কর্তা, কর্তা, ধৈর্য, ধৈর্য। এটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিও যে 1 নম্বর রুলসটা আমরা বুঝতে পারছি না। তারপর আসো আমরা 2 নম্বর রুলসে যাই। 2 নম্বর রুলসে কি দেওয়া আছে? এখানে একটু খেয়াল করবা সবাই। নিয়ম দিতেছে ভাষার নাম, দেশের নাম, জাতির নাম লিখতে সর্বদা রস্যইকার ব্যবহার। কি হয় তোমার? রস্যইকার। এখন রস্যই এর কারণত চিহ্ন কি? দেখো কারণতটা হচ্ছে তোমার, একটু খেয়াল করো, এই চিহ্নটা হচ্ছে কি তোমার কারণত, রস্যইকার। ঠিক আছে, রস্যইকার। দেখো এখানে কি বলছে? ভাষার নাম, দেশের নাম, জাতির নাম লিখতে সর্বদা ইকার হবে। একটু খেয়াল করো সবাই। বাঙালি, বাঙালি, বাঙালি কি? আমরা বাঙালি জাতি না? তাহলে এটা কি হলো? তোমার জাতি বোঝাচ্ছে। বাঙালিকে কি বোঝাচ্ছে? জাতি বোঝাচ্ছে। তারপর দেখো দেশের নাম ইতালি। ইতালি, ই রস্যইকার আছে, এখানে আমরা ইকার পাচ্ছি। তাহলে কি ইতালি মানে দেশের নামের ক্ষেত্রে, দেশের নামের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ইতালি। ঠিক আছে, তারপর দেখো ভাষার নাম ইংরেজি। ইংরেজি কি একটা ভাষা, এখানে কি আছে? ইংরেজি, ই আছে, ইকার আছে। হ্যাঁ, রস্যইকার আছে যেটাকে বলে। তাহলে কি হলো? ইংরেজি। তাহলে দেখো এখানে আরবি। আরবিটা কি একটা? এটা হচ্ছে তোমার একটা ভাষার নাম। তারপর জাপানি। জাপানিটা কি তোমার একটা? এটা অবশ্যই একটা জাতির নাম। এটা অবশ্যই একটা জাতির নাম। তাহলে মূলত কি দাঁড়ালো দেখো? ভাষার নাম, দেশের নাম, জাতির নাম লিখতে সর্বদা ইকার, ইকার ব্যবহার হয়। এবং কিছু ক্ষেত্রে দেখো দীর্ঘ ইকার চলে আসছে। কারণ দীর্ঘ ইকার চলে আসছে কোন বানানগুলোতে? দীর্ঘ চলে আসছে একটু খেয়াল করে দেখো, একটু ব্যতিক্রম।
এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম। দেখো ব্যতিক্রম কি হচ্ছে, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। অবশ্যই বানানো এই তিনটা জিনিস মনে রাখো যে বাংলা বানানোর ক্ষেত্রে এই তিনটা শব্দের উপরে দীর্ঘিকার বসে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি যে ভাষার নাম, দেশের নাম, জাতির নাম লিখতে সর্বদা রস্যিকার ব্যবহার হয়। বাঙালি, ইতালি, ইংরেজি, আরবি, জাপানি, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। তারপর আসো 3 নম্বর নিয়মে। দেখো 3 নম্বর নিয়মে কি বলছে, দেখো নিয়ম 3-এ আলি, অঞ্জলি, আবলি প্রত্যয়যুক্ত শব্দে রস্যিকার হয়। কি হয়? রস্যিকার হয়। এখন দেখো প্রত্যয় মানে কি, প্রত্যয় সবসময় শব্দের শেষে বসে, শব্দের শেষে ধরা হয়। আর উপসর্গ, উপসর্গ শব্দের শুরুতে বসে, প্রত্যয় যে শব্দের শেষে বসে। ঠিক আছে, তোমাদের 4 নংয়ের ভিতরে আসে, তোমরা খেয়াল করবা উপসর্গ, প্রত্যয়, সমাস এগুলো সবসময় 4 নংয়ে আসে। ঠিক আছে, এখন এইদিকে একটু খেয়াল করো। আমি বলছি আলি প্রত্যয়, অঞ্জলি প্রত্যয়, আবলি প্রত্যয় যুক্ত হলে কি হয় তোমার? যুক্ত শব্দে রস্যিকার হয়। দেখো এখানে কি বলতেছি, মিতালি, মিতালি। আমি কি আসছে, মিতা, মিতা, আলি আসতেছে, একটা মাঝখানে তুমি একটা পাচ্ছ না, একটা স্বরধ্বনি হিসেবে তুমি কি পাচ্ছ? পাচ্ছ। তাহলে কি হয়ে গেলো তোমার? মিতা আলি পেয়ে গেছি আমরা। তারপর দেখো গীতালি, দেখো গীতা পরে কি আলি পাচ্ছি, আলি, আলি আমরা এখানে আমরা একটা স্বরধ্বনি হিসেবে আলি পাচ্ছি। আলিটা কি তোমার প্রত্যয়, তাহলে এখানে কি হয়েছে? এই জন্য হয়েছে তোমার কি রস্যিকার হয়েছে। তারপর দেখো সোনালি, 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 তাহলে কি প্রত্যয়, আলি প্রত্যয়টা আমরা পাচ্ছি এখানে। তাহলে কি এটার জন্য কি হচ্ছে? তোমার রস্যিকার ব্যবহার হচ্ছে। তাহলে কি বোঝা গেল? যে তোমার আলি, অঞ্জলি, আবলি প্রত্যয় যুক্ত শব্দে ইকার ব্যবহার হয়, রস্যিকার ব্যবহার হয়। ঠিক আছে, তারপর দেখো অঞ্জলি, অঞ্জলি ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধা, শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি আমরা উচ্চারণ করছি অঞ্জলি, আমরা আমরা স্বরধ্বনি হিসেবে মাঝখানে পাচ্ছি। এজন্য কি হচ্ছে? এখানে রস্যিকার ব্যবহার হচ্ছে। আশা করি বুঝতে পারছো। আরেকটা নিয়ম দেখো, গীতাঞ্জলি, গীতাঞ্জলি, অঞ্জলি আসছে আমাদের এখানে, আমরা একটা স্বরধ্বনি হিসাবে অঞ্জলি পাচ্ছি, অঞ্জলি পাচ্ছি। একটু খেয়াল করো, দেখো আমি কেন বুঝতেছি, আমি আরেকটু আস্তে আস্তে বলবো যে বিষয়টা। দেখো গীতাঞ্জলি, গীতাঞ্জলি, দেখো অঞ্জলি পাচ্ছি আমি, তাহলে অঞ্জলি হচ্ছে একটা প্রত্যয়, এই প্রত্যয়টার জন্য কি বসছে? তোমার রস্যিকার ব্যবহার হচ্ছে। তারপর দেখো পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, আচ্ছা পুষ্পা থেমে গেছে, পরে কি অঞ্জলি বলতেছি আমি, তাহলে অঞ্জলি, অঞ্জলির ক্ষেত্রে কি হচ্ছে? রস্যিকার হচ্ছে। আশা করি বুঝতে পারছো। তো না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে বইলো, আমি তোমাদেরকে আরো স্পেশালি ভাবে আরো সহজ করতে চেষ্টা করবো। এর থেকে সহজ ভাই আর হয় না। তারপরে একটু মনোযোগ দাও। দেখো কি বলতেছে, আবলি প্রত্যয় যুক্ত শব্দে রস্যিকার হয়, রস্যিকার হয়। দেখো কি বলি, তথ্যাবলি, গ্রন্থাবলি, বিষয়াবলি, বিষয়াবলি না আমরা, তথ্যা, তথ্যা, করে কি বলি, বলি আবলি, গ্রন্থা, বলি, গ্রন্থাবলি, বিষয়া, বিষয়াবলি। তাহলে কি দাঁড়ালো তোমার? আবলি, আবলি প্রত্যয় যৌগিক, তাহলে কি হচ্ছে তোমার? রস্যিকার ব্যবহৃত হচ্ছে। আশা করি বুঝতে পারছো। তুমি একটু ভাষা প্র্যাকটিস করে নিও, তোমাদের বই থেকে খুললা অনেকগুলো নিয়ম আছে, নিয়মগুলো থেকে এগুলো যদি বানান পাও, তাহলে বানান নিয়মগুলো বলি শুদ্ধ শুদ্ধ গুলো দেখে নিবা একটু কষ্ট করে। দেখো তারপর 4 নং এবং 5 নং, দেখো বাংলা বানানের যে 4 নম্বর রুলস এবং 5 নম্বর রুলস একটু খেয়াল করবে সবাই। দেখো এখানে কি বলছে, বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য ষ হয় না। কি মূর্ধন্য ষ হয় না? সর্বদা দন্তস্ব হয়। দন্তস্ব হয় মানে কি তোমার একটু খেয়াল করো। যেমন দেখো বিদেশি বানান, স্টোর, স্টেশন, স্টেডিয়াম, রেজিস্টার, স্টাইল, স্টিমার। তার কথা হচ্ছে স্যার বিদেশি বানানগুলো কোনগুলা, বিদেশি বানান কোনগুলা? একটু সহজ একটা ট্রিক্স দিই বিদেশি বানানে। বিদেশি বানান তো সেগুলাই যেগুলো আমরা ইংরেজিতেও ব্যবহার করি, সেগুলো আমরা বাংলা ভাষায় লিখি। একই কথায় আমরা ইংরেজি ভাষায় লিখি, একই কথা আমরা ইংরেজি শব্দ সেই কথাটাই লিখি, এটার আমরা ভিন্নতা করি না। তো এই জন্য দেখো স্টোর, আমরা ইংরেজিতেও আমরা স্টোর বলি, বাংলা আমরা স্টোর বলতেছি। আবার স্টেশন লিখি আমরা স্টেশন, তো স্টেশনও বলতে ইংরেজি তো আমরা স্টেশনই বলি। তাহলে স্টেডিয়াম, রেজিস্টার, স্টাইল, স্টিমার। তাহলে কি দাঁড়ালো, বিদেশি শব্দের বানানে কখনোই মূর্ধন্য ষ হয় না, সর্বদা দন্তাস্ব হয়। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তারপর দেখো নিয়ম 5, দেখো কি বলছে, শব্দে দন্তাস্ব মূর্ধন্য ষ এর আগে যদি অ বা আ উচ্চারিত হয় তাহলে দন্তস্ব হবে। মানে কি বলছি, শব্দে দেখো শব্দে দন্তস্ব আর যদি মূর্ধন্য ষ এর আগে যদি অ বা আ উচ্চারিত হয় তাহলে দন্তস্ব হবে। কি দন্তস্ব হবে? দেখো একটু উদাহরণগুলো খেয়াল করো অবশ্যই। যেমন দেখো পুরস্কার, পুরস্কার, ভাস্কর, নমস্কার, বৃহস্পতি। দেখুন কি বলতেছে,
পুরো। তাহলে দেখো এখানে কি বলছি, দন্তাস্ব এবং মূর্ধন্য ষ এর আগে যদি অ বা আ উচ্চারিত হয় তাহলে দন্তাস্ব হবে। কিরকম অ বা আ উচ্চারিত হচ্ছে দেখো, পুরো অ, এখানে আমরা একটা স্বরধ্বনি হিসেবে অ পাচ্ছি, তাহলে কি হচ্ছে পুরস্কার, অস্কার, তাহলে অস্কারটা যদি পাচ্ছি তাহলে কি হবে তোমার দন্তাস্ব ব্যবহৃত হবে। দেখো ভাস্কর, বা, ভাস্কর, আস্কর, বা, আ পাচ্ছি, এই যে আমরা এখানে আ পাচ্ছি, আ পাচ্ছি, তাহলে দেখো এই জন্য কিন্তু ভাস্কর, তাহলে এটা দন্তাস্ব দিয়ে কর সাথে যুক্ত হবে। দেখো নম, অস্কার, নমস্কার, অস্কার, এখানে আবার কি আমরা শুরুতে অ পাচ্ছি, নম, তাহলে কি কি হইতো তোমার অস্কার যেহেতু, তাহলে এটা কি দন্তাস্ব ব্যবহৃত হবে। বৃহস্পতি, তাহলে কি তোমার বৃহস্পতি, দেখো এখানে বৃহ অস্পতি, মানে কি অপাচ্ছি, আমরা স্বরধ্বনি হিসেবে অপাচ্ছি, যেহেতু যেহেতু অপাচ্ছি তাহলে অস্পতি, মানে কি তোমার দন্তাস্ব ব্যবহৃত হচ্ছে। আশা করি বুঝতে পারছো। দেখো আরো দুই একটা শব্দ আছে, আর শব্দে দেখো কি বলছে, দন্তাস্ব এবং মূর্ধন্য ষ এর আগে যদি, দন্তাস্ব আর মূর্ধন্য ষ এর আগে যদি হ্রস্ব ই এবং হ্রস্ব উ উচ্চারিত হয় তাহলে মূর্ধন্য ষ হবে। তাহলে মূর্ধন্য ষ, দেখো হ্রস্ব ই বা হ্রস্ব উ বা হ্রস্ব ইকার বা হ্রস্ব উকার যদি ব্যবহার হয় তাহলে মূর্ধন্য ষ হবে। যেমন দেখো পরিষ্কার, এর আগে কি দেখো, এর আগে কি রশ্মি পরি, ইকার আছে না, ইকার, পরি, ইস্কার, দেখো কি বলছে পরি, তাহলে কি হচ্ছে তোমার মূর্ধন্য ষ হচ্ছে, দন্তাস্ব। হ্যাঁ দেখো দন্তাস্ব এর আগে, মূর্ধন্য ষ এর আগে কি আছে, ইকার আছে, তাহলে ইকার থাকে কি হচ্ছে তোমার মূর্ধন্য ষ হচ্ছে। তারপর দেখো অনুষ্ঠান, অনু, উ, রসু স্বরধ্বনিতে কি আছে, উ, উকার আছে, এই যে এই উটা এখানে আছে, অনু, উ, স্থান, অনুষ্ঠান, তাহলে কি দাঁড়াও দেখো অনুষ্ঠান। বহিষ্কার, দেখো বহি, এখানে রশ্মি আছে, হ্যাঁ রশ্মি থাকাতে কি হচ্ছে তোমার মূর্ধন্য, হ্যাঁ মূর্ধন্য ষ হচ্ছে। আয়ু, উ, এখানে কি স্বরধ্বনি হিসেবে কি আছে বা কার চিহ্ন কি আছে তোমার উ আছে, তাহলে কি দেখো আয়ুষ্কাল ইত্যাদি। ঠিক আছে, তো আশা করি আমরা বুঝতে পারছি নিয়মগুলো। এই যে যে নিয়মগুলো, ভিডিওটা একটু পজ করে তোমরা নিয়মগুলো অবশ্যই একটু খাতায় নোট করে উদাহরণগুলো তোমরা তুলে রাখো। আশা করি হ্যাঁ তোমরা সবকিছুই বুঝতে পারছো, আরো বুঝতে পারবা। আরো 10টা নিয়ম আছে, পরবর্তী ক্লাসে আমি 10টা নিয়ম তোমাদেরকে দিয়ে দিব, এবং বাংলা উচ্চারণের নিয়ম, ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে ক্লাসগুলো আছে তোমরা সকল ক্লাসগুলো পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা অফলাইন ব্যাচগুলোতে আমাদের চেঞ্জ মেকার একাডেমিতে দ্রুত জয়েন হয়ে যাও। আমি এটি তোমাদের সাথে দীপক্ষণ বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় নিয়ে। আসসালামু আলাইকুম।